জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভিডিওটা আপনাদের জন্য আমি বানাচ্ছি আমেরিকার ইতিহাসে গ্রিন কার্ডধারী বা বৈধ অভিবাসীদের জন্য সবথেকে খারাপ এবং অপ্রত্যাশিত অবিশ্বাস্য সব দুঃসংবাদ শোনা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। এই ভিডিওতে আমি সাম্প্রতিক সময়ে এই রকম কয়েকটা ঘটনা তুলে ধরব এবং এই ভিডিওটি অবশ্যই আমেরিকায় অবস্থানরত আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখতে বলবেন। এছাড়া লেখাপড়া, ভিজিট বা ইমিগ্রেশন ক্যাটাগরিতে আমেরিকায় যারা আসতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ পরামর্শ। যারা আমাকে চেনে না তাদের জন্য আমি ডক্টর মামুন রশিদ গত 17 বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিদেশে স্কলারশিপ, অ্যাডমিশন এবং ক্যারিয়ার বিল্ডিংয়ে অ্যাডভাইস করে আসছি। আমি নিজে আমেরিকায় ফুল স্কলারশিপ নিয়ে পড়েছিলাম, 2টা আমেরিকান বিশ্ববিদ্যালয়ে 8 বছর শিক্ষকতা করে এখন ইউএস গভর্নমেন্টে ফুল টাইম কাজ করি। পেজটাকে ফলো করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যে কোনো প্রশ্ন থাকলে বিস্তারিত কমেন্টের মধ্যে লিখবেন। এছাড়া আমার সঙ্গে যদি ইন্টারাকশন করতে চান তাহলে ফেসবুকে আমাকে ট্যাগ করে আমাদের গ্রুপে প্রশ্ন করবেন, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডিসক্লেইমার: Everything in this video is for general education purposes. I'm not an attorney and nothing in this video can be considered as legal advice. কয়েকদিন আগে আমার এক বন্ধুর গ্রিন কার্ডধারী কলিগের গল্প শুনছিলাম। ছেলেটা আমেরিকায় মাস্টার্স করেছে, পিএইচডি করেছে এবং এখন গ্রিন কার্ড নিয়ে ইউএস গভর্নমেন্টে জব করছে। কিছুদিন আগে সে সামার ভ্যাকেশনে নিজের দেশ তুরস্কে 1 মাসের জন্য বেড়াতে গিয়েছিল। ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে নামার পরে তাকে 1 বা 2 ঘন্টা নয়, টানা 7 ঘন্টা ইন্টারোগেশন করা হয়েছে। একাধিক অফিসার মিলে তাকে অসংখ্য প্রশ্নবাণে জর্জরিত করে, যাদের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে চলমান ঘটনাবলী বা আমেরিকার মধ্যে যে বিভিন্ন মুভমেন্ট চলছে তার সঙ্গে ওই ছেলের কোনো ধরনের কানেকশন আছে কিনা সেটা বের করা। আপনি শুনলে অবাক হবেন, তারা ওই ব্যক্তির মোবাইল ফোন, ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট এইগুলো তো চেক করেছেই, সেই সঙ্গে অদ্ভুত কিছু প্রশ্ন তাকে করেছে। যেমন ধরুন, তাকে একটা মুভির নাম বলে জিজ্ঞাসা করেছে যে সে এই সিনেমাটা দেখেছে নাকি, অথবা তুরস্কের একটা বই অথবা টার্কিশ একটা লেখকের নাম ধরে তাকে বলেছে যে তার দৃষ্টিভঙ্গি বা মনোভাব ওই বইয়ের ঘটনার সঙ্গে বা ওই লেখকের মনোভাবের সঙ্গে কোন অ্যাঙ্গেলে অ্যালাইন্ড। আমেরিকায় পড়তে আসা বিদেশি স্টুডেন্টদের নিয়ে আমি গত 17 বছর ধরে কাজ করছি, কিন্তু ইন্টারোগেশনের প্রশ্নের ধরন যে এই পর্যায়ে যেতে পারে আমার ধারণা ছিল না। মনে রাখবেন, 2025 সালে আমেরিকান ইমিগ্রেশনের কড়াকড়ি অবস্থা আগের যে কোনো সময় থেকে খুব বেশি কঠোর। খুব সামান্য ছোটোখাটো ভুলের জন্য গ্রিন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আবার নাগরিকত্বের ইন্টারভিউতে অ্যারেস্টের মতো ঘটনা কিন্তু ঘটছে। এমনকি আমেরিকার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্লেনে ট্রাভেল করতে গেলেও ইমিগ্রেশন ডকুমেন্ট চেক করা হচ্ছে। সুতরাং আপনি যদি ইউএসের মধ্যে থাকেন এবং এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ 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 চোখ কান খোলা রাখবেন এবং ভুলভ্রান্তি এড়িয়ে চলবেন। আর সেজন্য বলছি, ভিডিওটা অনুগ্রহ করে অন্যদেরকে শেয়ার করে দেবেন। প্রথমে বলে রাখি, I-94 ডকুমেন্ট সম্পর্কে একটা খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এইটা না থাকলে আপনি গ্রিন কার্ডই পাবেন না। আমরা অনেকেই জানি না যে I-94 নামের খুব সাদামাটা সিম্পল একটা ডকুমেন্ট আমাদের পুরো ইমিগ্রেশন স্ট্যাটাসের ভিত্তি বা ফাউন্ডেশন হতে পারে। আপনি যখনই ইউএসএতে লিগালি প্রবেশ করবেন, স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট হোক অথবা ওয়ার্ক ভিসা, J1, H1B যাই হোক না কেন, আপনাকে I-94 দেওয়া হবে। যারা অবৈধভাবে ইললিগালি আমেরিকার বর্ডার ক্রস করে এখানে প্রবেশ করে তাদের পক্ষে কিন্তু ওই ডকুমেন্ট পাওয়া সম্ভব না। সুতরাং সহজ ভাষায় বলতে গেলে I-94 হচ্ছে সেই ডকুমেন্ট যেটা প্রমাণ করে আমেরিকায় আপনার প্রবেশটা বৈধ ছিল নাকি অবৈধ ছিল। এই ডকুমেন্টে লেখা থাকে আপনি কোন ইমিগ্রেশন পোর্ট দিয়ে কত তারিখে আমেরিকায় ঢুকেছেন এবং কতদিন থাকার পারমিশন পেয়েছিলেন। এখন ধরুন আপনি গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ দিতে গেলেন, অফিসার আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন সেটা একটা প্রমাণ দিন। তখন যদি আপনি তাদেরকে I-94 ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে আপনার গ্রিন কার্ড প্রসেসিং কিন্তু সেখানে থেমে যেতে পারে। তবে মনে রাখবেন, অনেক আগে এটা ছোট্ট একটা কাগজ হিসেবে পাসপোর্টের সঙ্গে স্ট্যাপল করে দেওয়া হলেও এখন কিন্তু সেটা কাগজ আর দেওয়া হয় না, বরং অনলাইনে গিয়ে আপনি এটা সিবিপির ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবেন। প্রিন্টেড কপি নিজের কাছে রাখবেন, এক মুহূর্ত দেরি করবেন না। I-94 এর ঝামেলা না থাকলেও ট্রাম্পের আরোপিত পুরনো গ্রিন কার্ড রিভিউ এর ঘোষণা যথেষ্ট পরিমাণ উদ্বেগের কারণ হতে পারে। আপনারা অনেকেই শুনেছেন যে বর্তমান ট্রাম্প প্রশাসন নাকি পুরনো সব গ্রিন কার্ড আবার নতুন করে রিভিউ করছে। আসলে এটা পুরোপুরি সত্য না, আবার একেবারে মিথ্যাও না। তবে এইখানে আতঙ্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। গত কয়েক মাসে কিছু ক্যাটাগরিতে নতুন গ্রিন কার্ড দেওয়া বন্ধ রাখা হয়েছে, যেমন ধরেন যারা রেফিউজি অথবা স্পেশাল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন তাদের সবাইকে। তবে সাম্প্রতিক সময় যারা N-400 সাবমিট করে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে যারা বৈবাহিক সূত্রে গ্রিন কার্ড পেয়েছিলেন তাদের সেই প্রোফাইল ঘেটে আবার সবকিছু যাচাই করা হচ্ছে। সরকার আসলে দেখতে চাচ্ছে যে ওই বিয়েটা আসলে জেনুইন বিয়ে ছিল কিনা। এই জন্য সেই সময়কার বিয়ের ছবি, বিয়ে পরবর্তী একসঙ্গে বসবাস করার মাধ্যমে যে ট্যাক্স ফাইলিং করা হয় সেই ডকুমেন্ট, বাসার ঠিকানা হিসেবে কোন কোন ঠিকানা কতদিন ব্যবহার করেছেন তার সব কিছু, ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ইউটিলিটি বিল, এই সব কিছুই তারা নতুন করে পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে দেখছে। এবার আসি সব থেকে ভয়ঙ্কর ফাঁদ, যার নাম হচ্ছে গুড মোরাল ক্যারেক্টার, সেই প্রসঙ্গে। এর পুরো কনসেপ্টটা কিন্তু একেবারে আপেক্ষিক বা সাবজেক্টিভ।
আইনের ভাষায় কোথাও পরিষ্কার করে বলা নাই যে আপনি যদি মেডিকেল বা রিক্রিয়েশনাল মারিওয়ানা গ্রহণ করেন, অ্যালকোহল সেবন করেন অথবা ক্যাসিনোতে নির্ধারিত জায়গার মধ্যে বসে আপনি গ্যাম্বলিং করেন কিংবা কোনো ফর্মে, সরকারি ফর্মে অজ্ঞাতসারে কোনো অসত্য তথ্য প্রদান করেন, তাহলে আপনাকে খারাপ মোরাল ক্যারেক্টারে ভূষিত করা হবে। কিন্তু বর্তমানে অ্যাগ্রেসিভ সরকারি অভিবাসন নীতির অধীনে যদি আপনি এইরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকেন যেটা ইউজুয়ালি ওই গুড মোরাল ক্যারেক্টারের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তারা আপনাকে এই পয়েন্টে আটকে ফেলতে পারে এবং আপনার গ্রিন কার্ড থেকে নাগরিকত্বের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? যদি এই সব গ্রাউন্ডে আপনার সিটিজেনশিপ প্রাপ্তির আবেদন ডিনাই করা হয়, তাহলে 5 বছর অপেক্ষা করে তারপর নতুন করে অ্যাপ্লাই করার উপযুক্ত হতে হবে। ইন্টারভিউতে প্রশ্নকর্তার ফাঁদে আপনি যাতে অহেতুক বন্দী হয়ে না যান, সেজন্য কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, তাহলে সরাসরি বলবেন আই ডোন্ট নো। কারণ আপনার ছোটোখাটো ভুল উত্তরের মাধ্যমে পচা শামুখে পা কেটে অনেক বড় বিপদ ডেকে আনতে পারেন। আমেরিকার ইমিগ্রেন্টদের ইতিহাসে সবথেকে কালো একটা দিন ছিল গত 30শে মে। ওই দিন ট্রাম্পের সমর্থনে আমেরিকার সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যাতে 5 লক্ষ মানুষ তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস হারিয়ে আনডকুমেন্টেড হয়ে গিয়েছেন। CHNV এই 4টা অক্ষর দিয়ে প্রকাশিত 4টা দেশের নাগরিকদেরকে এতদিন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে গ্রিন কার্ড দেওয়া হচ্ছিল। এই 4টা দেশ কি? এরা হচ্ছে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা। এই দেশের মানুষগুলো এতদিন বৈধভাবে আমেরিকায় অবস্থান করে আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছিল, চাকরি করছিল, ব্যবসা চালাচ্ছিল ইত্যাদি। এখন তাদের কাজের কোনো অনুমতি নেই, লিগ্যাল কোনো স্ট্যাটাস নেই, আছে শুধু সীমাহীন আতঙ্ক আর অনিশ্চয়তা। ফলে বাধ্য হয়েই তারা এখন পলিটিক্যাল অ্যাসাইলাম, এমপ্লয়ার স্পন্সরশিপ অথবা অন্য কোনো রাস্তা খুঁজতে বাধ্য হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের সবাই কি এই বিপদ থেকে রেহাই পাবে? আপনারা অনেকেই জানেন যে আমেরিকার অভ্যন্তরে বিমানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য জাস্ট ড্রাইভার লাইসেন্স দেখালে চলে যায়। কখনো কোনো চেকিং অফিসার আপনাকে প্রশ্ন করবে না যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি। এতদিন এইটাই ছিল স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন TSA ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদেরকেও তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করতে পারেন। কয়েকদিন আগে একজন জার্মান পাসপোর্টধারী ব্যক্তি আমেরিকার ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করছিলেন এবং তাকে এয়ারপোর্টে TSA অফিসার পাসপোর্ট দেখাতে বললেন। জার্মান লোকটার কাছে যে পাসপোর্টটা ছিল সেটা অলরেডি এক্সপায়ার্ড ছিল। তখন TSA অফিসার ব্যাক রুমে গিয়ে একজন আইস এজেন্টকে ডেকে তার ইন্টারোগেশন শুরু করেন। যদিও তাকে পরে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে এয়ারপোর্টে চেকিং অফিসার বা যাদেরকে আমরা TSA বলি এবং আইস এখন একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আপনি যদি আউট অফ স্ট্যাটাস হয়ে যান অথবা আপনার ডকুমেন্টে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমেরিকার অভ্যন্তরে প্লেনে চড়ে ট্রাভেল করতে খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনি এসব ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। সর্বশেষে এখন আপনাদেরকে আসলেই আমি বেশ ভয় পাওয়ার মতো একটা কাহিনী বলবো। অনেক আগে একজন বিদেশি J1 ভিসায় আমেরিকায় পড়াশোনা করতে এসেছিলেন এবং J1 যেহেতু এক্সচেঞ্জ ক্যাটাগরি ভিসা, তাই পড়াশোনা শেষে সে তার নিজের দেশে ফিরে যায় এবং তারপর আবার আমেরিকায় আসে এবং সে একজন US সিটিজেনকে বিয়ে করেন। আপনারা জানেন যে বিবাহের মাধ্যমে খুবই দ্রুত কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যায়, কিন্তু এরপরে উনি একটা ফর্ম ফাইলিং করতে ভুলে গেলেন যার নাম ছিল হচ্ছে I-751, যার মাধ্যমে 2 বছর পরে কন্ডিশনাল গ্রিন কার্ডের শর্ত তুলে নেওয়া হয়। উনার সন্তান অসুস্থ ছিল এবং উনি নানান ধরনের ঝামেলার মধ্যে, লাইফে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে অনেক ব্যস্ত ছিলেন। এই কারণে ওই ছোট্ট যে ফর্মটা ওইটা টাইম মতো সাবমিট করতে উনি ভুলে গিয়েছিলেন। এর আরও 2 বছর পরে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলেন। তারপর যখন ইন্টারভিউতে গেলেন, ঠিক সেইখানে USCIS তাকে অ্যারেস্ট করলো। উনি এখন এই মুহূর্তে জেলে আছেন। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সময় মতো একটা ফর্ম ফাইল না করতে পারলে আপনার জীবনটাই উল্টে যেতে পারে। আমেরিকান ড্রিম মুহূর্তেই হয়ে যেতে পারে আমেরিকান নাইটমেয়ার। আমি সবসময় হায়ার স্টাডি, স্কলারশিপ, ক্যারিয়ার বিল্ডিং এইগুলো নিয়ে পজিটিভ কথা বলি এবং আমার সাধ্যমতো মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমি অনেকগুলো ঘটনা বললাম যেগুলো সাম্প্রতিক সময়ে গ্রিন কার্ড হোল্ডারদের নানান ধরনের যে বিপদ হতে পারে তার একটা সারমর্ম। মনে রাখবেন, এই পরিস্থিতিতে আপনার নাম্বার 1 স্ট্র্যাটেজি হওয়া উচিত যে কোনো মূল্যেই লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করে যাওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সবসময় আপডেটেড রাখা। আমি কোনো আইনজীবী নই এবং এই ভিডিওর উদ্দেশ্য কোনো আইনি পরামর্শ দেওয়া নয়। যে কোনো জটিল বিষয়ে পরিষ্কার ধারণা থাকার জন্য অবশ্যই ইমিগ্রেশন লয়ারদের পরামর্শ নেবেন। মনে রাখবেন, এখন কিন্তু আর জাস্ট কোনো বিপদে পড়লে সরি আমি জানতাম না এইটা বলার সুযোগ নেই, কারণ পরিস্থিতি এখন একেবারেই অন্যরকম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।